সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি ক্লাস। আজকের ক্লাসটি পূর্ববর্তী ক্লাসের সূত্র ধরে এর আগে আমরা প্রাচীন প্রস্তর যুগ তথা প্যালিওলিথিক এজ এবং মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ নিয়ে আলোচনা করেছি। আমরা দেখতে পাবো সভ্যতার মেসোলিথিক যুগ থেকে আরো অগ্রসর হলে মানব জীবনে একটা বড় ধরনের পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তনের মুখ্য যে বৈশিষ্ট্য সবচাইতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সেটা হচ্ছে মানুষ মেসোলিথিক যুগের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে খাদ্য যে সংগ্রাহক পর্যায়ে ছিল মানুষ, সেখান থেকে উত্তরিত হয়ে অর্থাৎ মানব সভ্যতার উত্তরণ ঘটে খাদ্য সংগ্রাহক পর্যায় থেকে খাদ্য প্রস্তুতকারক পর্যায়ে, অর্থাৎ মানুষ খাদ্য প্রস্তুত করতে শেখে, উৎপাদন করতে শেখে। এই যে মানব জীবনে বৈপ্লবিক পরিবর্তন, যে খাদ্য প্রস্তুত করতে শিখছে, যার ভিত্তিতে দেখা যাবে সামগ্রিক জীবনযাত্রায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। কিন্তু এই পরিবর্তন সাধিত হলেও যেটা গুরুত্বপূর্ণ যে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় আয়ুধ তথা হাতিয়ার নির্মাণের জন্য তখনও মানুষকে কিন্তু নির্ভর করতে হয়েছে পাথরের উপর। এই পাথরের উপর নির্ভরতার জন্য এই সময়কালকে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। আজকে আমাদের আলোচনার বিষয় এই নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ ইন ইন্ডিয়া। কি নব্য প্রস্তর যুগ, নিওলিথিক কালচার। এই নব্য প্রস্তর যুগ আলোচনায় আমরা যে বিষয়গুলোর উপর মূলত আলোকপাত করব তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ যে ভারতে নব্য প্রস্তর যুগের সময়কাল কি ছিল, প্রথমেই আমরা দেখে নেব। এরপর দেখে নেব যে ভারতবর্ষের নব্য প্রস্তর যুগের যে প্রত্নকেন্দ্রগুলো, যেখান থেকে নব্য প্রস্তর যুগের প্রত্নবস্তু মূলত হাতিয়ার আবিষ্কৃত হয়েছে, সেই জায়গাগুলো কি কি, অর্থাৎ নিওলিথিক সাইটস গুলো কি কি, সেগুলোর উপরে আলোকপাত করব। এরপর আমরা একে একে নব্য প্রস্তর যুগের যে বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ মানব জীবনে এই নব্য প্রস্তর সময়কালে কি কি পরিবর্তন সাধিত হয়েছিল, কিভাবে মানব জীবন আবর্তিত বিবর্তিত পরিবর্তিত হয়েছিল, সেই বিষয়গুলোর আমরা এক এক করে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হবে এবং শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। তো আমরা শুরু করছি নব্য প্রস্তর যুগের সময়কাল। সবার শুরুতে আমরা দেখে নেব সময়কাল। নব্য প্রস্তর যুগের সময়কাল ভারতবর্ষের নিরিখে যেটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দের মধ্যবর্তীকালীন সময়কালে ভারতবর্ষে নব্য প্রস্তর যুগ বিরাজ করেছিল বলে ধরা হয়ে থাকে। তবে এর আগে নব্য প্রস্তর যুগ কোনো স্থানেই আসেনি এ কথাও বলা যাবে না। আবার এই সময়কালের পরবর্তী সময়েও দেখা যাবে কোথাও কোথাও নব্য প্রস্তর যুগ স্থায়ী হয়েছিল। তবে একটি জিনিস লক্ষ্য করা, ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে যখন নব্য প্রস্তর যুগের সময়কাল বিরাজ করছে, তখন উত্তরপ্রদেশ রাজস্থান অঞ্চলে দেখা যাবে তাম্র প্রস্তর যুগের সংস্কৃতির আগমন মোটামুটি ঘটে গেছে। অর্থাৎ সেখানে তাম্র প্রস্তর যুগের আগমন হয়েছে, তাম্র প্রস্তর সংস্কৃতি গড়ে উঠেছে। এমনকি সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে উন্নত নগর সভ্যতারও জন্ম হয়েছিল এই সময়। অর্থাৎ আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কথা বলছি। অর্থাৎ নব্য প্রস্তর যুগের সময়কালকে খ্রিস্টপূর্ব 6000 থেকে খ্রিস্টপূর্ব 2000 এর মধ্যে ধরা হলেও এর আগে এবং পরে বেশ কিছু সময়কাল ধরে বিশেষ বিশেষ কিছু স্থানে এই নব্য প্রস্তর যুগ বিরাজ করছিল। ঠিক আছে, মূলত আমরা কি পেলাম তাহলে 6000 বিসি থেকে 2000 বিসি, এইটুকু মোটামুটি ভাবে আমাদের সময়কাল। এরপরে আমরা দেখিনি কেন্দ্র বা সাইটস। নব্য প্রস্তর যুগের সাইটস গুলো যেটা গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে শুরু করে পূর্ববর্তী আসাম
এবং দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে প্রায় বহু জায়গায় নব্যপ্রস্তর সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, যেমন সবার প্রথমেই বলি উত্তর পশ্চিম ভারতের বেলুচিস্তানের মেহেরগড়ে এবং কিলিগুল মোহাম্মদ নামক স্থানে নব্যপ্রস্তর সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ভারতবর্ষের মেহেরগড়ে নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনত্ব সবচাইতে বেশি নির্ধারিত হয়েছে। খ্রিস্টপূর্ব 6000 অব্দের বেশ কিছু সময় আগে এখানে নব্যপ্রস্তর যুগের আগমন ঘটেছিল বলে প্রমাণিত হয়েছে। কিলিগুল মোহাম্মদ যে কেন্দ্রটি, সেখানে যে প্রত্নবস্তু বা তথা হাতিয়ার, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে, সেই হাতিয়ারের প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে 3500 খ্রিস্টপূর্বাব্দের আশপাশ অঞ্চলে। কাশ্মীরের বুরজাহোম একটি গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর সাইটস বলবো, কেন্দ্র বলবো, যার প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে 2400 খ্রিস্টপূর্বাব্দ। বিহারের চিরান্দে যেই কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছে, সেখানকার হাতিয়ারের প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে খ্রিস্টপূর্ব 1600 অব্দ। আসামের দেওজালি এবং হাডিংয়ে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের মাস্কি, উতনুর, নাগার্জুন কোন্ডা, পিকলিহাল ইত্যাদি স্থানে, কর্ণাটকের হাল্লুর, ব্রহ্মগিরিতে পাওয়া গেছে। তামিলনাড়ুর পয়মপল্লীতে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এই দক্ষিণ ভারতে এই যে মাস্কি, উতনুর, নাগার্জুন কোন্ডা, পিকলিহাল, হাল্লুর, পয়মপল্লী, এই যে কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলো মোটামুটি ভাবে 2000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এখানে নব্যপ্রস্তর যুগের আগমন ঘটেছিল এবং প্রায় 1500 বছর এখানে নব্যপ্রস্তর যুগের সময়কাল স্থায়ী হয়েছিল বলে অনুমিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্র সম্পর্কে বুঝতে পারলাম এবং এই কেন্দ্রগুলো যে প্রায় সমগ্র ভারতবর্ষে বিস্তৃতভাবে ছিল তাও মোটামুটি আমাদের কাছে পরিষ্কার। এবার আমরা দেখব নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এর মধ্যে সবার প্রথমেই আমরা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যে অবশ্যই যেটা দেখব সেটা হচ্ছে এই সময় পাথরের নির্মিত হাতিয়ার গুলো কেমন ছিল এবং কি কি দ্বারা তৈরি হতো। এই সময় পাথরের নির্মিত হাতিয়ার গুলো পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা গেছে, মূলত অ্যাগেট, কালো স্লেট পাথর বা বেলে পাথরের তৈরি হাতিয়ার পাওয়া গেছে এবং হাতিয়ারগুলো যে আবিষ্কৃত হয়েছে সেটা মূলত মধ্যপ্রস্তর যুগের সূত্র ধরে একই ধরনের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। তবে এই সময়ের হাতিয়ারগুলো অদ্ভুত রকমের মসৃণ, অর্থাৎ ইতিপূর্বে এত মসৃণ, এত পালিশ করা ব্যবহারের উপযোগী হাতিয়ার কিন্তু কখনো আবিষ্কৃত হয়নি। এই যে পাথরের হাতিয়ারের অদ্ভুত রকমের মসৃণতা নব্যপ্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে কি পেলাম? এগেট, স্লেট ও বেলে পাথরের তৈরি হাতিয়ার এবং অদ্ভুত রকমের মসৃণতা, এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য, হাড়ের তৈরি হাতিয়ারের ব্যবহার গুরুত্বপূর্ণ ভাবে বৃদ্ধি পেয়েছিল। হাড়ের হাতিয়ার কি? এই সময় হাড়ের মূলত সূচ, হারফুন, বর্ষা ফলক, তীর, ছোরা, এই যে ইত্যাদি হাতিয়ারগুলো নির্মাণে প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো যে উপাদানটি, সেটি হচ্ছে হাড়। বিভিন্ন পশুর হাড় দ্বারা এই সকল হাতিয়ারগুলো তৈরি হতো। নব্যপ্রস্তর যুগের তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা অবশ্যই উল্লেখ করব যে পশুপালন এবং কৃষিকাজের বিস্তার। পশুপালন ও কৃষিকাজের বিস্তার, চাষাবাদ কি? আমরা মধ্যপ্রস্তর যুগেই দেখেছি যে মানুষ পশুকে পোষ মানাতে শিখেছিল। নব্যপ্রস্তর যুগে এই পশু পালনের ব্যাপকতা আরো বৃদ্ধি পায়। আর নব্যপ্রস্তর যুগের সবচাইতে গুরুত্বপূর্ণ
এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এই সময় মানুষ কৃষি কাজ করতে শেখে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে মানুষ খাদ্য সংগ্রহ করে একটা অনিশ্চিত জীবন যাপন করত, নব্য প্রস্তর যুগে মানুষ প্রথম কৃষি কাজ করে অর্থাৎ খাদ্য উৎপাদন করে জীবনের জীবিকার একটা নিশ্চয়তার জায়গায় পৌঁছে যায়। এই সময় দেখা যাবে মেহের ঘরে তুলা চাষের নিদর্শন পাওয়া গেছে। ভারতীয় উপমহাদেশে প্রথম তুলা চাষ হয়েছিল এই মেহের ঘরে। গম এবং যবের উপস্থিতিও চাষও মেহের ঘরে প্রথম পাওয়া গেছে। অর্থাৎ গম জব তুলা চাষে মেহেরগড় এই উপমহাদেশের পথিকৃৎ বলা যেতে পারে। ঠিক আছে, এইভাবে কৃষি কাজের বিস্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা পাবো। 4 নম্বর অর্থাৎ চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে মৃৎ পাত্রের ব্যবহার। মৃৎপাত্র ব্যবহার। মৃৎপাত্রের ব্যবহার সম্পর্কে অবশ্যই আমাদের যেটা মাথায় রাখতে হবে যে মধ্যপ্রস্তর যুগে মানুষের তৈরি মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে, তবে সেই মৃৎপাত্র হচ্ছে হাতে তৈরি। কিন্তু নব্যপ্রস্তর যুগের প্রথম দিকের মৃৎপাত্রগুলো হাতে তৈরি হলেও নব্যপ্রস্তর যুগের মধ্যকালীন সময়ে এসে ব্যাপকভাবে মৃৎপাত্রের ব্যবহার শুরু হয় এবং এই মৃৎপাত্র নির্মাণে চাকার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা এই সময় কিন্তু পাবো। অর্থাৎ মৃৎপাত্র নির্মাণে চাকার ব্যবহার শুরু হয়েছিল। চাকার ব্যবহার শুরু হয়েছিল, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য হিসেবে আমরা পাবো বস্ত্র বয়ন শিল্প। অর্থাৎ নব্যপ্রস্তর যুগের মানুষ বস্ত্র বয়ন অর্থাৎ বয়ন শিল্পের আবিষ্কার করেছিল, বুনন শিল্পকে সে আয়ত্ত করেছিল। এটা কিন্তু নব্যপ্রস্তর যুগে একটা ইউনিক বৈশিষ্ট্য হিসেবে আমরা পাব। এরপরে 6 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা অবশ্যই বলবো কৃষিকাজ যখন মানুষের জীবনে নিশ্চয়তা দান করলো, এই কৃষির প্রয়োজনে মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শিখল। কি স্থায়ী বসতি নির্মাণ করেছিল মানুষ। যতদিন পশুপালন পর্যন্ত মানুষের জীবনের অগ্রসর দেখা গেছে, এই পশু পালন করার জন্য, পশু খাদ্যের জন্য, নিজের খাদ্য সংগ্রহের জন্য মানুষকে স্থান থেকে স্থানান্তরে ভ্রমণ করতে হয়েছে। কিন্তু কৃষি কাজের যখন আবিষ্কার হলো, কৃষি কাজের যখন পত্তন হলো, তখন মানুষ ছোট এবং বৃহৎ আকারে বসতি গড়ে তুললো। অর্থাৎ ধীরে ধীরে গ্রাম গড়ে উঠতে শুরু করলো। এই বসতি নির্মাণ নব্যপ্রস্তর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা অবশ্যই উল্লেখ করব, যেটা লক্ষণীয়, যে এই নব্যপ্রস্তর যুগের বিভিন্ন কেন্দ্রে তামা ও ব্রোঞ্জের ব্যবহার লক্ষ্য করা গেছে। তামা ও ব্রোঞ্জ ব্যবহার, তামা ও ব্রোঞ্জের ব্যবহার লক্ষ্য করা গেছে বহু প্রত্নকেন্দ্রে নব্যপ্রস্তর যুগে। এ বিষয়ে ঐতিহাসিকরা যেটা বলেন, যেটা অনুমিত হয়, যে তামা এবং ব্রোঞ্জের ব্যবহার তারা করলেও তারা কিন্তু এটা উৎপাদন করতে বা এই তামা এবং ব্রোঞ্জের হাতিয়ার তৈরি করতে তারা পারতো না। তারা এগুলো এনেছিল পার্শ্ববর্তী যে সকল অঞ্চলে তাম্রপ্রস্তর যুগের আগমন ঘটে গিয়েছিল, সেই সকল অঞ্চল থেকে তারা এই বস্তুয়াদি আমদানি করে ব্যবহার করত। তারা কিন্তু উৎপাদন তখনও শেখেনি। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ললিত কলা অর্থাৎ শিল্পকলা। ললিত কলার বিকাশ নব্যপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি। দেখা যাবে নব্যপ্রস্তর যুগের বিভিন্ন কেন্দ্রে মানুষ পোড়ামাটির গায়ে, পাথরের গায়ে, পাহাড়ের গায়ে বিভিন্ন জ্যামিতিক নকশা, ফুল, পাতা, বিভিন্ন জীবজন্তুর চিত্র ইত্যাদি অঙ্কন করেছে। এবং এই অঙ্কনের ক্ষেত্রে মূলত
লাল এবং কালো রঙের ব্যবহার এই যুগের চিত্রগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রূপে বিবেচিত হতে পারে। এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে বেলুচিস্তান অঞ্চলে মৃৎপাত্রের গায়ে প্রচুর পরিমাণে বিভিন্ন নকশা এবং চিত্র পাওয়া গেছে, আর এই নকশা এবং চিত্রগুলি অঙ্কন করা হতো লাল এবং কালো রঙের দ্বারা। এছাড়া দক্ষিণ ভারতে মাস্কি, পিকলিহাল ইত্যাদি স্থানে যেটা দেখা গেছে যে পাহাড়ের গায়ে বিভিন্ন চিত্র যেগুলো আঁকা হয়েছিল নব্য প্রস্তর যুগে, সেগুলো কিন্তু আবিষ্কৃত হয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নবম বৈশিষ্ট্য হিসেবে নব্য প্রস্তর যুগে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপাসনা বা বিশ্বাস। নব্য প্রস্তর যুগে যেটা কেন্দ্রগুলো থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পোড়ামাটির মাতৃকা মূর্তি এবং সর্প মূর্তি, অর্থাৎ সাপের মূর্তি, যেগুলো পোড়ামাটি দ্বারা তৈরি করা হতো। এই মাতৃকা মূর্তিগুলো পূজিত হতেন এবং সর্প মূর্তিও পূজিত হতেন বলে ধারণা করা হয়। এই দুটোই কিন্তু উর্বরা শক্তির প্রতীক। যেহেতু কৃষিকাজ শুরু হয়েছিল, উর্বরা শক্তিকে তারা পূজা করতেন বলে অনুমান করা হয়। এছাড়া সাপ সম্পর্কে একটা স্বাভাবিক ভয় মানুষের মধ্যে কিন্তু কাজ করে, আর এই ভয় ভীতি থেকেই কিন্তু উপাসনার জায়গাটা তৈরি হয় বলে অনুমান করা হয়। এরপরে শেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা ধরে নিতে পারি সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগের সমাধি। নব্য প্রস্তর যুগে বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে প্রচুর পরিমাণে সমাধি আবিষ্কৃত হয়েছে। এই সমাধিগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা দেখতে পাই যে প্রথমত যে এই সমাধিগুলির মধ্যে অনেক আছে আংশিক সমাধি, অর্থাৎ শুধুমাত্র মৃতদেহ সমাধিস্থ করা হতো। আবার পূর্ণ সমাধির সন্ধানও কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ মৃতদেহের সঙ্গে তার ব্যবহার্য জিনিসপত্রাদি দিয়ে তবে তাকে সমাহিত করা হতো, সমাধিস্থ করা হতো। আবার এমনও সমাধি পাওয়া গেছে যে মৃতদেহকে ফাঁকা একটা জায়গায় ফেলে রেখে কিছুদিন পর যে অবশিষ্ট হাড়গোড় গুলো সেগুলোকে একত্রিত করে একটা পাত্রে রেখে তাকে সমাধি দেওয়ার নিয়মও সে সময় প্রচলিত ছিল। এমন সমাধি কিন্তু নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছে। আরো গুরুত্বপূর্ণ যেটা যে এই সময় একাধিক মৃতদেহকে এক জায়গায় সমাধিস্থ করার প্রথা প্রচলিত ছিল, আর মৃতদেহের সঙ্গে মৃতের ব্যবহার্য জিনিসপত্রাদি সমাধিস্থ করার প্রথা থেকে প্রমাণিত হয় যে এই সময় মানুষ পরলোকে বিশ্বাস করত। ঠিক আছে, অর্থাৎ সার্বিকভাবে আমরা বলতে পারি যে নব্য প্রস্তর যুগে মানুষ কৃষির বিকাশ ঘটিয়েছিল, চাকার আবিষ্কার করেছিল, স্থায়ীভাবে বসতি নির্মাণ করেছিল, পশুপালন তো সে আগেই শিখেছিল, আগুনের ব্যবহার তো আগেই শিখেছিল। সব মিলিয়ে মানব সভ্যতা বহুদূর অগ্রসর হয়েছিল। ঠিক আছে, তবে এই অগ্রসরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তখনও যেহেতু মানুষ পাথরের প্রয়োজনীয়তাকে কাটিয়ে উঠতে পারেনি, তাই এই সময়ের বসতিগুলো মূলত পাথর পাওয়া যায় এমন অঞ্চলেই তৈরি হয়েছিল, অর্থাৎ মালভূমি তথা পাহাড়ি অঞ্চলের আশপাশে এই নব্য প্রস্তর যুগের মানুষের বসতিগুলো গড়ে উঠেছিল। এইভাবে আমরা নব্য প্রস্তর যুগের সভ্যতা দেখা যাবে যে মানব জীবনে একটা নিরাপত্তা, স্থায়িত্ব এসেছিল। যদিও সে সময় কৃষিকাজ উদ্বৃত্তের পর্যায়ে পৌঁছায়নি, তবে তা মানুষকে জীবনের ক্ষেত্রে একটা নিরাপত্তা দিয়েছিল, এ কথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।